আমাকে শিখাই দিছে যে দালালে আমি তো সেটাই বলবো। দেশটা কি কবে রওনা দিয়েছেন আপনি? যে ইতালিতেই আসতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা হলাম এল3ও। তো আজকের আমাদের নতুন পডকাস্টে আমাদের সাথে আছেন আমাদের এক ভাই, যিনি বাংলাদেশ থেকে ইতালি আসছেন। এই বাংলাদেশ থেকে ইতালি আসার গল্পটা আজকে আমরা ওনার কাছে শুনবো, যে তিনি কিভাবে বাংলাদেশ থেকে ইতালি আসছেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সবাই কেমন আছে? আপনার পরিচয়টা ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমন মিয়া। ভাই, বাংলাদেশে কোথায় থাকছেন? আমি বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৌর থানার ঈশ্বরপুর ইউনিয়নের আমি বাসিন্দা। তো আমার বাড়ি হচ্ছে ওখানে। বাংলাদেশে কি করতেন ভাই? আমি বাংলাদেশি স্টুডেন্ট ছিলাম। আমি হচ্ছে অনার্স থার্ড ইয়ারের দ্বিতীয় ইন কোর্স পরীক্ষা দিয়ে হচ্ছে আমি ইতালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, তো ইতালির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কেন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যে ইতালিতেই আসতে হবে আপনাকে? আসলে আমাদের জেলার, আপনি জানেন অবশ্যই যে আমাদের জেলার বেশিরভাগ মানুষই হচ্ছে মানে ইউরোপমুখী। তারা বিশেষ করে ইতালিতে আসার জন্য খুবই এক্সাইটেড। হাসির বিষয় হচ্ছে যে আমাদের জেলার যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে স্কুল লেভেলের, এখন ওইটা মানে গার্লস স্কুল হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। এর রিজনটা হচ্ছে যে এইটে উঠলেই যখন একটা ছেলে মানে একটু বয়স হয়ে যায় কোনো রকম, ওরা হচ্ছে আর পড়ালেখার প্রতি ফোকাস দেয় না। ওরা হচ্ছে আপনার কিভাবে ইতালি আসবে, ইতালির যে মানুষে যায় প্রতিটি ঘরে ঘরে দেখবেন এরকম ভাবে ইতালি ইতালি ইতালি, ঠিক আছে? তো বাবা মাও মনে করে যে আমার সন্তান যদি ইতালিতে যায় তাহলে আমার সন্তান সফল। এই সফলতার উপর কেন্দ্র করে আমাদের গার্জিয়ান যারা আছে তারা হচ্ছে ছেলেদেরকে পড়ালেখার প্রতি যে একটা গাইডলাইন সেটা দেয় না, যে কারণে সবাই হচ্ছে ইউরোপমুখী হয়ে যায়, পরবর্তীতে পড়ালেখা ছেড়ে ইউরোপে আসার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আপনারা খুব ভাই খুব বোন? আমি একাই, আর আমরা হচ্ছে দুই বোন। আমি হচ্ছে মেজো। আঙ্কেল দেশে আছেন? হ্যাঁ, আমার বাবা মা সবাই বেঁচে আছে। আঙ্কেলে কি করেন? সে এখন অবসরে আছে। তো দেশটা কি কবে রওনা দিয়েছেন আপনি? আমি দেশে থেকে রওনা দিয়েছি হচ্ছে 2022-এর আগস্টে রওনা দিয়েছি 2022-এর। আর সব থেকে মানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা খুব সহজে আমাকে মানে অল্প সময়ের মধ্যে সবকিছু দান করছে, যেটা আমি আস্তে আস্তে বলবো। কতদিন লাগছে আপনার? আমার হচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে আসা পর্যন্ত আমার হচ্ছে 1 মাস সময় লাগছে টোটাল। হ্যাঁ, আগস্টে 2022-এর আমি বের হয়েছি। আমি সেপ্টেম্বরের 12 তারিখে হচ্ছে আমি ইতালিতে প্রবেশ করছি। বাংলাদেশ থেকে প্রথম কোন দেশে আইছেন? আমি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথমে আমার ট্রানজিট ছিল হচ্ছে দুবাইতে আমি 3 দিন ওইখানে অবস্থান করছি। তো দুবাইতে আসলে মানে সর্বপ্রথমেই আমার দেশের বাইরে যাওয়া। এর আগে হচ্ছে আমি 2020 সালে ইন্ডিয়া গেছি, তো ওখান থেকে কিছুটা এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু পার্শ্ববর্তী দেশ, তো এরকম একটা ডিফারেন্স না। আসলে আমি বিদেশে আসছি, ইউরোপের কোনো দেশে আছি এরকম মনে হয়েছে। দুবাই গেলে এক মানুষ আসলে বোঝাই যায় না যে আমি দুবাই আসছি। একটা মুসলিম প্রধান দেশে আসলে চিত্রটা পুরাই ডিফারেন্স, ঠিক আছে? শুধু এতটুকুই মিল আছে যে মসজিদ আছে, আজান হইতেছে, আর পোশাক আছে, মানুষের মুখে দাঁড়িয়ে আছে, এই এতটুকুই। আর বাদ বাকি যা আছে সবই ইউরোপ আমেরিকার মধ্যে এরকম আর কি, তাদের সাথে মিলে যায়। দুবাই কত দিয়েছিলেন? দুবাই আমি 3 দিন ছিলাম। আমার কাছে একটা প্রশ্ন আছে যে আপনি বাংলাদেশ থেকে দুবাই কিভাবে, কার মাধ্যমে ওইটা গেছিলেন, ভিসা কিভাবে প্রসেসিং করছিলেন, ওইটা আমাদেরকে একটু বলেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা দুবাই বা লিবিয়ার উদ্দেশ্যে আসে কেউ কিন্তু আসলে বৈধভাবে আসে না, সবাই অবৈধভাবে আসে। এটা হচ্ছে দালালের মাধ্যমে। আপনি হয়তো জানেন কিনা জানি না, আমি যখন এয়ারপোর্টে ইমিগ্রেশনে গেলাম তখন ইমিগ্রেশন অফিসার আমাকে বলতেছে, পুলিশ, যে তোমার কোড কি। আমাকে আবার বলে দিছে যে তুমি যদি পুলিশ কখনো তোমাকে কোনো জিজ্ঞেস করে কোনো কথা বা কোড বিষয়, তুমি তোমার নাম কোড বলবো হচ্ছে মেঘনা। সেম আমাদের পরবর্তী আরেকজন আছে, আমার ফ্রেন্ড ছিল, এয়ারপোর্টে যায় পরিচয় হয়েছে, বাংলাদেশেরই।
তো সে বলতেছে যে আমার কোড হচ্ছে 9। এরকম এক একটা কোড থাকে এক একজনের, এই কোডটার মাধ্যমে হচ্ছে কি পুলিশ শনাক্ত করতে পারে যে আমার লোককে, ঠিক আছে, কাকে আমার ছাড়তে হবে, ইমিগ্রেশন পার হওয়ার অনুমতি দিতে হবে। যখন আমি ইমিগ্রেশন পার হইলাম, হইতেছি, অনেক সিরিয়াল ছিল, আমি সামনে যেয়ে বলতেছি যে মেঘনা, তো মেঘনা বলছে, পরে বলছে সামনে আসো সামনে আসো। তো সবাই অবাক হয়ে গেল যে এতগুলা মানুষ থাকতে কিভাবে এর সামনে আসতে বললো, আর আসার পরে তারা কেন প্রায়োরিটি আগে দিতেছে। তো আমি বলতেছি যে, আমাকে বলতেছে যে তুমি দুবাই যাবে, আমি বলছি হ্যাঁ। তো এখানে বলতেছে একটা ফর্ম দিয়ে যে মানে আমি যার কাছে যাব সে হচ্ছে আমার মামা হয়, তার বিস্তারিত ডিটেলস দেওয়া। তো দেওয়ার পরে আমাকে বলতেছে তোমার কি হয়, আমি বলছি মামা। তো আমাকে শিখাই দিছে যে দালালে আমি তো সেটাই বলবো। তো দালালা যখন বলছে শিখাই দিয়েছে মামা, আমি তো তাকে অবশ্যই মামা বলছি, পরিচয় দিছি মামা বলে। তো পুলিশ বলতেছে ঠিকমতো কি পৌঁছাইতে পারবা, আমি তো দুবাই যাওয়ার উদ্দেশ্য ইমিগ্রেশন যাইতেছি। তো পুলিশেও জানে যে আসলে আমরা কোথায় যাব বা কোথায় যাইতেছি। টোটালি বাংলাদেশের এয়ারপোর্ট সিন্ডিকেটটা মানে পুলিশের উপর ডিপেন্ডেন্ট, যে আসলে পুলিশ আমাদের সাথে কিভাবে মানে আমাদের সহযোগিতা করতেছে। আসলে যদি পুলিশ সহযোগিতা না করতো তাহলে কিন্তু আমরা এতদূর আসতে পারতাম না, কেউ আসতে পারতাম না। এমনকি দালাল এটাও বলে, আমার এক ফ্রেন্ডকে বলছে যদি কোনো মার্ডার কেসের আসামি থাকে আমি তাকে বাংলাদেশ থেকে বাইরে পাঠাইতে পারবো। তাহলে বুঝেন যে বাংলাদেশের অবস্থাটা আজকে কোথায়। ওকে, দুবাই তো আমরা শুনলাম কি হলেন, কিভাবে কাটলো দিনকাল, তারপরে কোন দেশে গেলেন? মিশর ট্রানজিট হয়ে লিবিয়ায় গেছি। তো লিবিয়ায় যখন আমি গেছি তখন সবথেকে বড় ভয়টা হচ্ছে যে আমি কোথায় আসলাম, এয়ারপোর্ট এরকম কিভাবে হয়, মানে এতটা অবাক হয়ে গেলাম, মনে হইতেছে যে আমি কোনো জেলখানায় যাইতেছি। আমার ভিতরে একটা ভয় কাজ শুরু করছে। আর লিবিয়ার সেনাবাহিনীদের পোশাকটা কেমনই জানি একেবারে মাটির সাথে মিশে যায়, এরকম একটা ভয়ানক কালার। ওইটা দেখে আরো মানে ভয় লাগে ভিতরে। আর কেমন যে তাদের ব্যবহার আমি বুঝতেছি না, সবাইকে দেখি সিরিয়ালে দাঁড়া করালো একটা মাঠ মনে হচ্ছে। কোনো এয়ারপোর্ট মানে বিমান এত ছোট বিমান আমি দেখি না কখনো, মানে টিভিতে বলেন মুভিতে দেখেন, কোনোভাবে আমি দেখি নাই। তো আমি তখন ভয় পাইছিলাম, লিবিয়ার বিমান। হ্যাঁ। তো এরপরে হচ্ছে যখন আমাকে ইমিগ্রেশনে ডাকা হইলো, তখন আমি দেখি যে 2 জন মাত্র ইমিগ্রেশন অফিসার। তো লিবিয়াটা আসলে আপনারা জানেন সেনাবাহিনীর আন্ডারে, তো ওখানে তো কোনো পুলিশ নেই। তো সেনাবাহিনী পাসপোর্টে সিল দিতেছে, তো সিল দিতেছে দেখলাম মাত্র 2 জন। আর এয়ারপোর্টের যে ভিতরের অবস্থা মনে হচ্ছে যে একটা গুদামঘর, মানে এরকম। বিশেষ করে এটা হচ্ছে আপনার বেনগাজি, আপনারা যারা বেনগাজি গেছেন অবশ্যই আপনারা দেখছেন যে বেনগাজির দৃশ্যটা কিরকম। এরপরে হুট করে কি হচ্ছে, একটা লোক আসলো, সে হচ্ছে আর কি ওখানে দালাল। সে আবার কিভাবে আমাদেরকে পাচার করলো, সে এরকম পাসপোর্ট নাম্বার মিলাইতেছে, কারণ পাসপোর্ট নাম্বার তো আগের থেকে ওদের কাছে দেওয়া। তো নাম্বার মিলাইয়া কিছু লোক এই সাইড করলো, কিছু লোক এইরকম এই সাইড করলো। তো করার পরে হচ্ছে ওরা আরো কিছু লোক আসলো, লোক আসা যখন দেখে যে আমার লোক, তো এর নিয়ে গাড়িতে উঠাই যায়, সে তার নিয়ে গাড়িতে উঠাই দেয় আমাদেরকে। শুধু গাড়ি এয়ারপোর্ট থেকে কন্ট্যাক্টটা এরকম তারা করছে যতটুকু আমি বুঝলাম, যে এয়ারপোর্ট থেকে আরেকজনের দালালের কাছে সে আমাদের পৌঁছাই দেবে, তার দায়িত্ব এতটুকু। সে গাড়িতে করে আমাদের ওই দালালের কাছে পৌঁছাই দিছে। তো দালাল আমাদেরকে এরকম বলতেছে যে সবাইকে সকালবেলা ডাকছে, ডাকার পরে তোমার নাম ঠিকানা কি, তো বাড়িতে কথা বলো যে আমি পৌঁছাইছি, তুমি যেখানে আসছো এটা পৌঁছাইছো, এটা বাড়িতে জানাও। আমি বাড়িতে জানাইলাম, জানার পরে ওইখানে 3 দিন ছিলাম। ওই দালাল একটা প্রশ্ন ছিল যে ওই দালাল কি বাংলাদেশি না অন্য কোনো দেশের দালাল ছিল? না, এখানে পুরো সিন্ডিকেটটা লিবিয়া পর্যন্ত সবই বাংলাদেশে ছাড়া আর কেউ নাই। কতদিন ছিলেন ওই জায়গায়? আমি লিবিয়া ছিলাম মেবি 17 দিনের মতো, বা 15 থেকে 17 দিন এরকম। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো হয়েছে, কিন্তু যখন একেবারে আমাদের মানে ইতালি আসার উদ্দেশ্য যেটাকে গেম বলে, গেম ঘরটা ওইখানে একটু কষ্ট হয়েছে, কারণ সাগরের পাড়ে ছিল। তো আমাদের শুধু গাড়ি বদল করতো, রাস্তায় এত পরিমাণ সেনাবাহিনী ছিল। যখন আমরা ইতালির উদ্দেশ্যে আসব, ঠিক আছে, লিবিয়া বেনগাজি থেকে আজদাবি পর্যন্ত একটা জায়গা আছে, এটা হচ্ছে মিশ্রতার আর বেনগাজির মাঝে একটা জায়গা, লিবিয়ার সাগর বলা যায় যেখান থেকে শুরু, ঠিক আছে, মানে একেবারে ভিতরে। তো ওইখানে আমাদের নিচে। তো আমাকে দালালে অনুপ্রেরণা দিছে যে কোনো সমস্যা নাই,
তুমি যেভাবে সহজ হয় আমি সেভাবে যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমি যতটুকু জানতাম যে জুয়ারা মিশ্রতা ত্রিপলি থেকে আপনার যাইতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় ইতালির। লিবিয়ার পরিস্থিতি কিরকম ছিল? লিবিয়ার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ ছিল, কারণ লিবিয়ার সেনাবাহিনীরা হচ্ছে বারবার রাস্তায় এরকমভাবে যখন গার্ড দিত, আমাদেরকে যখন বারবার জিজ্ঞাসা করা হতো গাড়ি থামাইয়া, ঠিক আছে, তো কোথা থেকে আসলাম, কি করলাম, কোথায় যাব, এই সম্পর্কে বারবার মানে হয়রানি করতো। এমনকি আবার অনেককে আটকেও রাখছে দেখছি, ঠিক আছে, একটা টয়লেটের মতো একটা জায়গা, মানে ওইখানের অবস্থা একেবারে খুবই ভয়াবহ। যেহেতু যুদ্ধগ্রস্ত রাষ্ট্র, আপনারা জানেন যে এখানের আসলে দৃশ্যপট পুরোটাই চেঞ্জ। আর মাফিয়া প্রতিটা ঘরে ঘরে এরকম মনে হয়, মানে যার যার পাওয়া নিয়ে সে চলে, এরকম একটা অবস্থা। কেউ কাউকে মানে ছাড় দেয় না, ঠিক আছে, যার যার এলাকায় সে নেতা, এরকম। আচ্ছা, আপনার ওইখানে দিন আপনার কিভাবে কাটতো এই 17 দিন যেটা ছিলেন? দিন একটা কাটার বিষয় হচ্ছে যে আমি আসলে মোবাইল ছাড়া, আমরা সবাই মোবাইলের প্রতি এতটা আসক্ত, মোবাইল যদি কারো কাছে থাকে, জেলখানাও যদি থাকে, তার দিন কোন ভাবে চলে যায় সে কোনো রকম ভাবে মানে এরকম ভাবে টের পায় না, আলাপ পায় না। তো আমার মোবাইল তো লাগবে, এখনো তো আমার এমবি লাগবে। তো আমি যখন এমবি পরিপূর্ণভাবে পাইছি মনের মতো, যে 17 জিবি পাইছি 1 মাস মেয়াদে, তো আমি মানে খুব সুন্দরভাবেই মোবাইল ব্যবহার করতেছি, যে কারণে আমার আসলে এরকম কষ্ট বা খারাপ লাগার অনুমতি হয় নাই। বাসার মধ্যে থাকতাম আর ওইরকম ভাবে মোবাইল ইউজ করতাম। 17 দিন পরে গেম হয়েছে খেলে আবার জন্য, আমি এটাই বলি গেম বলে না। তো এটা ওরা বলে দেয় কোন দিন গেম দিতে হবে, না আপনারা টাকা দেন এরপরে গেম দেয় না? সেটা টোটাল হচ্ছে টাকার উপর ডিপেন্ড করে, যে যত বেশি টাকা দিতে পারবে, যে আগে টাকা দিতে পারবে তার গেম আগে হবে। প্রসেসিংটা এরকম ছিল। যেমন আমরা যে রুমে ছিলাম, প্রায় বলতেছে 6 মাস ধরে আমরা এখানে আছি, ঠিক আছে, আমাদের গেম হইতেছে না, টাকা লাগলে টাকা নেই, কিন্তু এখানে আমার লিঙ্কও লাগবে, যে দালাল আমাকে নিবে তার উপরে অনেকটা নির্ভরশীল থাকতে হবে, যে সে যদি চায় আমার আগে নিতে পারে, বা সে যদি চায় আমাকে পিছনে নিতে পারে, ঠিক আছে, এটা টাকার উপর ডিপেন্ড করে। তো অনেকে এরকমভাবে ভুগছে 6 মাস, তো তারা অনেক কষ্টও ছিল। যখন শুনছে যে আমার গেম হবে, আমাদের নিয়ে যাবে, ওরা তখন মানে ওদের সাথে থাকতে থাকতে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তখন ওরা কায়দা দিল যে আমাদের কি অবস্থা, তোমরা আইসা সারতে পারলা না, তোমাদের আসলে গেম হয়ে যাইতেছে। কিন্তু আমাদের আসলে এতদিন থাকলাম, মানে আমাদের অবস্থা একেবারেই খারাপ, মনে চাই এখন দেশে চলে যায়, দেশেও যাইতে পারি না, ইতালিও যাইতে পারি না, কারণ এতগুলো টাকা দিয়ে সবাই আসছে, কি করবে না করবে আসলে সিদ্ধান্ত তখন তারা নিতে পারতেছিল না। একটা প্রশ্ন ছিল, এই যে এই রুমে যেন এতটা মানুষ থাকে, এই মানুষের খাওয়া দাওয়ার কি? সুন্দর একটা প্রশ্ন করছেন। খাওয়া দাওয়াটা হচ্ছে মানে টোটাল হচ্ছে যতগুলা মালিক আছে, যতগুলা মানুষের সবাই একটা অ্যামাউন্ট দেয়, ঠিক আছে, অ্যামাউন্টের উপর নির্ভর করে আমাদের ওখানে যে দালাল আছে রেসপন্সিবিলিটি, সে হচ্ছে সুন্দরভাবে এটা ম্যানেজমেন্ট করতো আমাদের দেখাশোনার জন্য, এবং কি আমাদের পাকাইতে হইতো। যেমন মানুষ যদি থাকে 40 জন, তো 5 জন 5 জন করে এক একদিন পাকাবে, তো এরকম আর কি ছিল। না আসলে খরচ হচ্ছে আমি যে টাকার সবাই মানে যে টাকার মধ্যে আসে, মানে কন্ট্যাক্ট থাকে ওই টাকার মধ্যে সব খরচ তাদের, হ্যাঁ, আমাদের এক্সট্রা করে দেওয়া লাগতেছে না, দেইনি আমরা। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনলাম যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত আসলেন। তাহলে এখন চলুন আপনি একটু আমাদেরকে বলেন যে লিবিয়া থেকে ইতালির এটা কিভাবে আসলেন ইতালি। ইতালির যে প্রসেসিংটা সেটা আসলে টোটালি ডিফারেন্স। এক একজনের জীবনের গল্প, জীবনের অভিজ্ঞতা এক এক রকম। কিন্তু আমার সাথে যেটা হয়েছে, এটা যদি কেউ শুনে অবশ্য চোখে পানি ধরে রাখতে পারবে না, কারণ ওই দৃশ্যটা আমি এখন ফেস করতে পারবো না, ওই ফোকাসটা আমি সবাইকে দেখাইতে পারবো না যে আমি কি পরিস্থিতিতে ছিলাম বা আমরা যে কোনো ছিলাম। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, হয়তো বা আপনারা ওই বলার অনুভূতিতে আপনারা ধরে নিতে পারেন যেটা সাথে এরকম হয়েছে বা খুবই কষ্টে ছিল সে, তার সাথে যেটা হয়েছে সেটা খুবই ভয়াবহ। হ্যাঁ, যখন আমাদেরকে গেমের উদ্দেশ্যে রওনা করা হলো,
তখন হচ্ছে বারবার শুধু গাড়ি বদল করতেছে, আর সেনাবাহিনীকে দেখে একটা টাকা দিতেছে লিবিয়ারা, ঠিক আছে, কারণ ওখানে টোটাল জিনিসটা হচ্ছে টাকার উপরে খেলা, ঠিক আছে। আর সেনাবাহিনীরাও জানে যে এরকম ভাবে মানব পাচার হয় বা এরকম ভাবে এরা ইতালির উদ্দেশ্যে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে যখন নিল আজদাবি একটা জায়গা আছে ওইখানে নেওয়ার পরে যখন আমাদের গেম হবে তখন আমরা সবাই খুবই খুশি ছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এই মেসেজটা সবার উদ্দেশ্যে দিব, যারা বিদেশে থাকেন বা বাংলাদেশে থাকেন, আপনি যদি আল্লাহর উপরে 100% ধারণা রাখেন যে আমি সফল হবই বা আমি যেটা করব সেটা ইনশাল্লাহ সাকসেস হবই, আল্লাহ তাআলা আপনাকে ঠিক ওটা করাবেই। আমি এই বিশ্বাসটা নিয়ে বাংলাদেশ থেকে ইতালিতে আসছি, আর আল্লাহ তাআলা এটাই আমাকে দিছে, আমি যেটা চাইছি সেটাই। আল্লাহর প্রতি ধারণা আমার যেরকম ছিল, বিশ্বাস যেরকম ছিল, আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আমি পাইছি সেটা আল্লাহর কাছে সারা জীবন যদি আমি সেজদাও করে থাকি, এটার শুকরিয়া আসলে শেষ হবে না। তো সব থেকে বড় কথা হচ্ছে যে কথাটা এখন বললাম, যে আমি যখন ইতালি আসব, আপনি অবাক হবেন যে একটা মানুষ বলেন তো কয়দিন না খেয়ে থাকতে পারে। অনেকে 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, অনেকদিন থাকতে পারে। এটা যার যার শারীরিক গঠনের উপর বা যার যার আত্মবিশ্বাস, আত্মশক্তির উপর ডিপেন্ড করে। কিন্তু একটা মানুষ কতদিন প্রস্রাব পায়খানা না করে থাকতে পারে? বছর একদিন করলো না প্রস্রাব পায়খানা, 2 দিন করলো না। আপনি জানলে অবাক হবেন যে আমি যখন রওনা দিলাম তখন 3 দিন 4 রাত, প্রায় 75 ঘন্টা প্লাস আমি সাগরের মধ্যে ছিলাম। এই সাগরের মধ্যে খাবার ছিল, পানি ছিল, সবকিছু ছিল, কিন্তু প্রস্রাব পায়খানা টোটালি অফ ছিল সবার। 35 জন লোক ছিলাম, একটা স্পিড বোট, ছোট স্পিড বোট। হ্যাঁ, 35 জন। খুব কষ্ট হয়েছে আসলে, কারণ লং জার্নি, আপনার 3 দিন 4 রাত, 1-2টা দিন না। এটা হয়তো মুখে বলা যায়, যদি আপনি কখনো জেলখানায় যান বা ঘরের মধ্যে আবদ্ধ থাকেন তাহলে আপনি বুঝবেন যে 3 দিন মনে হয় 3 মাসের সমান, ওই সময় মনে হয়েছে। তো সব থেকে আরেকটা বিষয় হচ্ছে যে দালাল যে ছিল, মানে লিবিয়া যে আমাদের দেখাশোনা করতো, সেও আমাদের সাথে আসছে। সে আমি অবাক হইলাম, মানুষকে দেখি মিথ্যা বলে যে কয় লাখ টাকা লাগবে, অল্পের মধ্যে আমরা পার করে দিব, এই সেই আইনা তাদেরকে গেম দিয়ে দিত। অথচ সে যখন নিজে ফেস হয়েছে যে আসলে সাগরটা পাড়ি দেওয়া কতটা ভয়াবহ, কতটা কষ্টের, কতটা জীবনের রিস্কের উপরে আমার বোটটা চলতেছে, তখন সে এরকম ভাবে আকাশে লাইট মারছে, ঠিক আছে। আপনার ওই যে ডিপার মারে না মোটরসাইকেলের যে লাইট, ঠিক আছে, এমন ডিপার মারছে, অনেক পর্যন্ত যায়। তো এরপরে সবাই তো আমরা রাইগে গেছি, কেন এটা মারো, হয় মরমু আর না ইতালি যাবো, এরকম বলতেছে। তো সবাই তো কান্নাকাটি, যে যখন মাল্টা সাগরে গেছি আমরা, আর আপনারা জানেন যে মাল্টা সাগর এত বড় ঢেউ, আমার মনে হয় না কোনোভাবে স্থির থাকে ওই সাগরটা ওই সময়, এত পরিমাণ অবস্থা খারাপ, মানে ঢেউ একটু পর এসে ভিজা যায় পুরো শরীর। তো 3 দিন একটা মানুষ না ঘুমাইয়া না খাইয়া কিভাবে থাকতে পারে? কিন্তু তারপর আমাদের মনোবল ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সবসময় আসলে আমরা জিকিরের উপরে ছিলাম, আর আল্লাহ তাআলার নাম অনুসরণ করতেছিলাম। লিবিয়ায় আসার পর থেকে ইনশাল্লাহ নামাজ মনে হয় নাই, ফজর হয়তো বা ফজর কাজা হইতে পারে, তাছাড়া কাজা হয় নাই। 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ পড়ছি। 35 জনের মাঝে কোনো মহিলা ছিল? শুনছি আফ্রিকান মহিলা অনেকগুলা। আপনি কি আপনার সাথে ছিল? না, আমরা যেখানে আসছি ওইখান দিয়ে মহিলারা আসা সম্ভব না, তাহলে সে আমার জানা মতে সে বাঁচতে পারবে না, এরকম একটা অবস্থা। কারণ যারা ছিল সবাই হচ্ছে ইয়াং, আর ফরিদপুর আর মাদারীপুর এই 2টা জেলার মানুষই বেশি ছিল, আর 2-3টা জেলার আর কি আদার্স যে জেলাগুলো আছে মিলাইছিল। আসার পরে আপনার অনুভব কিরকম ছিল যে সময় আপনি